আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন সরকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্রিপল এ লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি তোমাদের মাঝে হিসাব বিজ্ঞানের লেনদেন নিয়ে। অর্থাৎ লেনদেনকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা মুনাফা জাতীয় লেনদেন, একটা মূলধন জাতীয় লেনদেন। এখন আমাদের প্রায় শিক্ষার্থী এই মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেনটাকে বুঝতে সমস্যা করে। আসলে তোমরা যদি সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মালিকানা সত্ত্ব এই পাঁচটা জিনিস বুঝে থাকো, তাহলে আমার বিশ্বাস এই লেনদেনটা বুঝে তোমাদের জন্য খুব একটা কষ্টকর হবে না। আর তোমাদের তো পরীক্ষার সময় এটা মাস্ট থাকে, প্রত্যেকটা পরীক্ষাতেই তো একবার যে তোমরা থাকে, যারা ইন্টারমিডিয়েটে আছো অথবা 9-10-এ আছো, তোমাদের সবাইকেই বলছি, তোমাদের সবার জন্যই এই ক্লাসটা খুবই উপযোগী হবে বলে আমার বিশ্বাস। তো কথা না বাড়িয়ে এখানে আমি আমি পিছনে লিখেই রেখেছি তোমাদের জন্য, কারণ গুছায়া নিয়ে আসছি যাতে করে তোমাদের প্রবলেম না হয়। কারণ যেতে করে আমি যখন বুঝাবো তখন যাতে খুব শর্টকাট তাড়াতাড়ি করে তোমাদেরকে বুঝাই ফেলতে পারি। ইভেন কি তোমাদের বলছি, তোমাদের দেখবে যেটা রেওয়ামিনের সাথে সমন্বয় করা থাকে, তোমাদের আসে মুনাফা জাতীয় হিসাব কোনগুলা, অর্থাৎ মুনাফা জাতীয় আয় কোনগুলা, মুনাফা জাতীয় ব্যয় কোনগুলা, মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি কোনগুলা, মুনাফা জাতীয় প্রাপ্তি বা প্রদান কোনগুলা, এই টাইপের অঙ্কগুলো আসে। তো আমি এখানে বিস্তারিতভাবে অনেক কিছু লিখে রেখেছি। আশা করি আজকের ক্লাসের পর তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তো সেই পর্যন্ত, শেষ পর্যন্ত ভাইয়ার সাথে একটু সময় দাও আর একটু কনসেন্ট্রেট করো, মনোযোগ দিয়ে শোনো, অবশ্যই তুমি সব বুঝতে পারবে। দেখো, আমরা চলে যাচ্ছি আমাদের অধ্যায়ে। তো লেটস গো। আমার ছেলে বলে বাবা লেটস গো, তো আমরাও বলছি চলো বাচ্চারা লেটস গো। তোমাদেরকে বোঝাচ্ছি যে আমি লিখে দিচ্ছি আমরা লেনদেন লেনদেন বলেছিলাম ব্যবসা করার জন্য আমরা প্রত্যেকটা লেনদেন অর্থাৎ আর্থিক ঘটনাগুলোকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করেছিলাম এর আগে। তাইলে এই লেনদেনগুলোকে, আর্থিক লেনদেনগুলোকে আমরা দুইটা ভাগে করি। অর্থাৎ একটা ব্যবসা যখন আমরা শুরু করে দিই, একটা প্রতিষ্ঠান যখন তার ব্যবসা শুরু করে, তখন তার লেনদেনগুলো শুরু হয়ে যায়। ব্যবসা শুরু মানে হচ্ছে লেনদেন শুরু। ব্যবসা শুরু হয় কি দিয়ে? মূল নির্দিষ্ট সময়কে আরো অতিক্রান্ত করতেছে যে হিসাবগুলো, সেই হিসাবগুলো বলে আমরা মূলধন জাতীয়। তার মানে এগুলোকে আরেকটু শর্ট করে বলতে পারি দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী বলতে বুঝাচ্ছি 1 বছরের অধিক। তোমাদের বইতে এভাবেই লেখা, কিন্তু আমি কিন্তু আবারও বলতেছি নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়টা 1 বছর হতে পারে, 1 বছরের বেশি হওয়া উচিত না, কারণ আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ডে বা আমাদের ইনকাম ট্যাক্সে বা গভর্নমেন্টের যে রুলস, আমাদের তো একটা আইন মেনে চলতে হবে। সেই আইন অনুযায়ী 1 বছরের বেশি কোথাও অ্যালাউ নাই। সো 1 বছর হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে এই 1 বছরের বেশি যখন যায়, সেগুলোকে আমরা নর্মালি বলি মূলধন জাতীয়। তাহলে এই মূলধন জাতীয় থেকে দুইটা হয়, অর্থাৎ দীর্ঘমেয়াদী যে ব্যয়গুলা বা আয়গুলা, এটা দুইটা। একটা কি? একটা হচ্ছে প্রাপ্তি আর একটা হচ্ছে প্রদান। এখন তোমাদের বইতে কিন্তু প্রদান কথাটা লেখে নাই, তোমাদের বইতে লেখছে কি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় আর হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখন আসো, তাহলে আমরা প্রাপ্তি বা আয়ের একটা এক্সাম্পল দিই। এই যে বলছিলাম জনাব আহির 1 লক্ষ টাকা নগদ ব্যাংক ঋণ 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এই যে শুরু করলেন, তাহলে এই যে জনাব আহির 1 লক্ষ টাকা দিলেন, তাহলে 1 লক্ষ ব্যাংক ঋণ কত? 20,000, তাহলে হয়ে গেল 1,20,000। এই 1,20,000ই হচ্ছে প্রাপ্তি। এই 1,20,000ই হচ্ছে কি? প্রাপ্তি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো আপনি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন, তাহলে আমরা প্রাপ্তি আসলে কোনভাবে মনে রাখবো? খুব সহজ করে বলে দিচ্ছি। প্রাপ্তিগুলো মনে রাখার জন্য দুটা জিনিস। এই যে তোমাদের মালিকানা এর মূলধন, দায় মানে ঋণ জাতীয় যে কোনো জিনিস যেখান থেকে আমরা অর্থের উৎস পেতে পারি। আরেকটা হচ্ছে সম্পদ বিক্রয়জনিত অর্থ। তার মানে হচ্ছে কোনো প্রাপ্তি ঘটতে গেলে প্রাপ্তিগুলো হবে কি? যদি মালিক আমাকে দেয়, যদি ঋণের মাধ্যমে কোনো কিছু আনি, অর্থাৎ দায় যদি সৃষ্টি হয়, অথবা আমার প্রতিষ্ঠানের কোনো সম্পদ বিক্রি করে ফেলছি, এই তিনটার মাধ্যমে যত প্রাপ্তি হবে সবই হচ্ছে প্রাপ্তি। তার মানে এখানে এই যে দিলাম, এটা হচ্ছে কি? এখানে দেখো, এটা ছিল মূলধন, এটা ছিল ঋণ, ঠিক আছে? তাই এই লেনদেনের ভিত্তিতে আমি বলতে পারি কি এটা হচ্ছে কি 1,20,000 হচ্ছে আমার প্রাপ্তি। এবার আসুন যে ভাইয়া তাহলে আয়টা কি? প্রাপ্তি আর আয়ের ভিতরে তফাৎটা কোথায়? প্রাপ্তি আর আয়ের ভিতরে তফাৎ হচ্ছে, আয় মানে কি? কোনো জিনিসের অতিরিক্ত পাওয়া,
অতিরিক্ত অংশ পাওয়া। আমরা আয় করি কেন? আমরা তো ব্যবসা করলে আয় হয় না। আয়টা কিভাবে হয়? আমি যা ব্যবসা করতেছি অর্থাৎ যা বিক্রি করতেছি তার থেকে একটু বেশি পাই। মনে করো যে 10 টাকার মালটাকে 12 টাকা বিক্রি করলাম, 2 টাকা আমার আয় বা 2 টাকা আমার প্রফিট, এটা আমরা প্রফিট বলি। এখন আয় বলতে আমরা আসলে মানে 12 টাকাকেই বুঝাই, কিন্তু মূলধন জাতীয় বা লেনদেনগুলোর ক্ষেত্রে এটা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে অতিরিক্ত তুমি যেটা পাবে সেটাকে আয় বলতেছি। কথাটা কি ক্লিয়ার করতে পারছি? মূলধন জাতীয় ক্ষেত্রে যদি তুমি অতিরিক্ত কিছু পাও সেটাকে বলতেছি কি? আয়। এখন এই আয়টা বোঝার জন্য তোমাকে কি করতে হবে? এই আয়টা হয় শুধুমাত্র এই যে এখানে লিখছিলাম বিক্রয়জনিত অর্থ, এই বিক্রয়জনিত অর্থ অর্থাৎ তোমার কোনো সম্পদের মূল্য যদি 10 টাকা হয়, তার চাইতে বেশি দামে যদি বিক্রি করে কোনো লাভ পাও, সেটাকে আয় বলবে। এখানে দেখো তোমাদের একটা বলছি, ব্যবসায়ের জন্য সম্পদ, সম্পদ বলতে যন্ত্রপাতি, আগরবাতি ইত্যাদিকে বোঝাচ্ছি। যে কোনো সম্পদ ক্রয় করার জন্য আমি 50,000 টাকা কি করলাম? খরচ করলাম। এই যে খরচ করলাম এটা হচ্ছে ব্যয়। তাহলে এখানে তুমি কি লিখবা? এখানে ব্যয় 50,000। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে প্রদানটা কি? আচ্ছা, প্রদানের ক্ষেত্রে আরেকটু পরে আসি, আগে আয়টা কিন্তু এখন তোমাদের ক্লিয়ার করি নেই। তাহলে এই লাইনটা আমাদের শেষ করলাম। তাহলে আমি প্রাপ্তি পাইলাম, ব্যয় পাইলাম, বাকি রয়ে গেল আমার আয়। এর পরের লাইনে দেখো 3 নাম্বার লাইনে লিখছি উক্ত সম্পত্তি বিক্রয় 60,000 টাকা। ওই যে আমি একটা সম্পদ কিনেছিলাম 50,000 টাকা দিয়ে, সেই সম্পদটা আমি কত টাকা বিক্রি করছি? 60,000 টাকায়। তাহলে 60,000 টাকায় যদি তুমি বিক্রয় করো তাহলে তোমার হইলো কত? তাহলে এই উক্ত সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে তোমার প্রাপ্তি কত? প্রাপ্তি কিন্তু তোমার এই 60,000 টাকায়। আমি কথা বুঝতে পারছি? তোমার এই 60,000 টাকা তুমি প্রাপ্তির সাথে আরো যোগ করলা, তাহলে তোমার 1,80,000 হইল টোটাল প্রাপ্তি। কথা বুঝতে পারছি? এই 1,60,000 টাকা তো 80,000 টাকা হচ্ছে কি তোমার প্রাপ্তি। তাহলে ওই যে 50 আর এখানে তো তুমি আগেই মানে সরি ওখানে 60 আর এখানে 50, তুমি তো 50 দিয়ে কিনছিলা, তাহলে 60 দিয়ে বিক্রি করছো, মাঝখানে একটা ডিফারেন্স হইছে না? সেই ডিফারেন্সটা কত? 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে তোমার জন্য আয়। খুব সহজ না? খুবই সহজ। আসলে আমরা একটু যদি বুঝে পড়ার চেষ্টা করি তাহলেই সহজ। তাহলে 10,000 টাকা হচ্ছে কি আমার আয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়, এটা নিয়ে আমার মনে হয় তোমাদের কারো ডাউট থাকার কথা না। এবার আসো, মূলধন জাতীয় ব্যয়ও বলে ফেলছি। কোন সম্পদ অর্জন করতে গেলে যা ব্যয় করবা পুরোটাই ব্যয়। কথা বুঝতে পারছি? এখন প্রদান বলতে বোঝায় কোনো, এটা যদি মনে করো যে তুমি পাওয়ার সাথে রিলেটেড হয়, তাহলে এখানে কি করতে হয়? অনেক সময় আমরা সম্পদ কিনে, মনে করো 1,00,000 টাকার একটা সম্পদ কিনছি, হয়তো 80,000 টাকা দিয়ে আসছি, 20,000 টাকা আমার বাকি রয়ে গেছে। 20,000 টাকা কি রয়ে গেছে? বাকি রয়ে গেছে, আমি পরে দিব। তাইলে এখন ব্যয় কিন্তু আমার পুরাটাই ব্যয় কত? 1,00,000 টাকায়। প্রদান কত? 80,000 টাকা। এইটা তোমাদের বইতে উল্লেখ করে নেই, কিন্তু সিস্টেমেটিক ওয়াইজে তুমি যদি অন্যান্য যুক্তিগুলো দেখো বা হিসাবের নীতিগুলো দেখো, আমার কথা হচ্ছে এখানে যদি তোমার এই নীতি থাকে তাহলে এখানে কেন থাকবে না? একই তো নীতি। আমি তো এখানে পুরোটা দেই নেই, তাহলে পুরোটা কিভাবে ব্যয় হয়? ব্যয় পুরোটা ঠিক আছে, তাহলে এখানে প্রদানও তো একটা থাকে, তার মানে ব্যয় যা প্রদান তা নাও হতে পারে। আসলে প্রদান বা প্রাপ্তিটা ডিপেন্ড করে তুমি কতটুকু পাইছো বা তুমি কতটুকু দিছো, এটা পুরোটা আসলে অর্থের সাথে রিলেটেড। অর্থ না থাকলে সেখানে প্রাপ্তি প্রদানটা আর হয় না। আর আয় ব্যয়টা মূলত রিলেট করে তোমার বকেয়া ভিত্তিক। এখানে বকেয়া ভিত্তিক নিয়ে আমরা আরেকটা আলোচনা করব যে বকেয়া ভিত্তিক এবং নগদ ভিত্তিক লেনদেনগুলো কি, তখন তোমরা আরো সহজে, আমি বিশ্বাস করি তোমরা বুঝবা। তো কথা বেশি হয়ে যাচ্ছে ভাইয়া। তো প্রদানটা কি বুঝাইতে পারলাম? যে তার মানে হচ্ছে তুমি যতটুকু প্রদান করছো, তার মানে একটা সম্পদ কিনে তুমি যদি বাকি রেখে দাও, যেই টাকাটুকু প্রদান করবে এটা প্রদান, পুরোটাই প্রদান। তার মানে প্রদান এবং ব্যয় পুরোটা সমান হইতে পারে, নাও হইতে পারে। সেম একইভাবে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো হবে। এখন আসো যে মুনাফা, মূলধন কিন্তু বলছি কি কি? সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটার সাথে রিলেটেড। আর মুনাফা জাতীয় হচ্ছে তোমার যে আয় ব্যয়গুলো আছে, এই দুইটা নিয়েই আসলে ঘটনা ঘটে। তাইলে এখন আসলে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়। ব্যয় হচ্ছে কি, আবার মুনাফা জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় প্রাপ্তি, এই দুটার ভিতরে তফাৎটা কি? এই দুটার ভিতরে আসলে পার্থক্যটা কি, এটা আমাকে জানতে হবে। এখন আমি তোমাকে বলি, প্রাপ্তি, প্রদান, আয়, ব্যয়, এই দুটার মাঝে প্রধান মানে পার্থক্য হচ্ছে ব্যয় হচ্ছে আমার নির্দিষ্ট সময়ের ভিতরে আমার যতটুকু কনজিউম করছি, যতটুকু আমি ইউজ করছি বা যতটুকু আমি মানে কি বলে এটাকে উপযোগিতা পেয়েছি, এটাই হচ্ছে ব্যয়। আর যেটা আমি প্রদান করছি পুরাটাই হচ্ছে কি? প্রদান। একটা এক্সাম্পল দিই, দেখো এখানে লিখে রেখেছিলাম বিমা প্রদান 12,000 টাকা 30/3/2022 পর্যন্ত। তার মানে কি, এই বিমাটা আমি প্রদান করছি 1 বছরের জন্য। তার মানে আমার অঙ্ক শুরু হয়েছে 1/1/2021, তার মানে আমার লাস্ট ডেট কবে আজকে?
আমি যদি হিসাবের শেষ দিনটা নির্ণয় করতে চাই তাহলে আমার আসবে কত 31/12/2021। এখন আমার 31/12/2021 অতিক্রম করে কিন্তু গেছে গা, তার মানে এই টাকাটা এখানে 12,000 টাকা যে আছে এই টাকাটা আমার বর্তমান বছর সাথে সামনের যে বছরটা আছে এটার সাথে রিলেট করা। তার মানে হচ্ছে এখানে আমি 30/3/2022, তার মানে কি এরপর আমি আরো কয়টা 3 মানে কি মার্চ মাস, মার্চ ফেব্রুয়ারি জানুয়ারি, তার মানে ডিসেম্বর থেকে যদি তুমি ওইভাবে গুনে যাও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের টাকা তুমি কি করছো অ্যাডভান্স দিয়ে রেখেছো। এখন এই লেনদেনের ক্ষেত্রে তোমার প্রধান কিন্তু 12,000 টাকাই, প্রদানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, যা দিছো পুরোটাই প্রদান। আমি কি বুঝাতে পারছি? আর ব্যয়ের ক্ষেত্রে হচ্ছে তুমি যতটুকু উপযোগ পাইছো ততটুকুই তোমার হচ্ছে ব্যয়। তার মানে আমি এখন ব্যয় দেখাবো কত 9,000, কারণ আমি 9 মাস ইউজ করছি এই জন্য 9 মাসের ভাড়া দিয়েছি, এই 9 মাসই হচ্ছে তোমার জন্য ব্যয়। ক্লিয়ার? আমার মনে হয় তোমরা ক্লিয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে ঠিক সেম একইভাবে আয় ব্যয় মানে আয়ের ক্ষেত্রে প্রাপ্তি প্রদান। আয়ের ক্ষেত্রে কি হবে তোমার এই দেখো আমি লিখে রেখেছি উপভাড়া প্রাপ্তি 6,000 টাকা, ওখানেও তারিখ দেওয়া আছে দেখো 1/4/2022, 1/4/2022। অনেকে ভাবতেছো যে 4 মাস, না ওখানেও কিন্তু 3 মাসই। কিভাবে? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের 1 তারিখ, তো 1 তারিখ কি আমার ওই পর্যন্ত যাবে? আসলে মার্চের 30 তারিখ পর্যন্ত কিন্তু আমার মাস শেষ, তাহলে 1 তারিখ একদিনের জন্য আমরা একটা মাসকে কাউন্ট করবো না। আমরা একটা মাসকে কাউন্ট করতে হলে অবশ্যই 30 দিন আমাকে অতিক্রান্ত করতে হবে। তোমাকে কনফিউজ করার জন্য 1/4 দিয়ে দিছে, আমি কথাটা বুঝাইতে পারছি? এই জন্য এটা মাথায় রাখবা যে ডেটটা কত সাথে যাবে। তার মানে আমার এইটার সাথে এই ডেট থেকে এই ডেটের দূরত্ব হচ্ছে 3 মাস। তার মানে এখানেও আমি অলরেডি, তার মানে আমি যদি 12 দিয়ে 6,000কে ভাগ দিই পার মান্থ আমার 500 টাকা করে উপভাড়া পাওয়ার কথা। উপভাড়াটা আমার জন্য আয়, সাবলেট যেটাকে বলি, অনেকে হয়তো উপভাড়াই বুঝবা না। সাবলেট কোম্পানি অনেক সময় কি করে তার একটা অংশ হয়তো ছেড়ে দিচ্ছে, অন্য কাউকে ভাড়া দিচ্ছে, দেখা যাচ্ছে ওখান থেকে একটা প্রফিট আসতেছে, এটা একটা আয়। ঠিক আছে, তাহলে ওইটা আয়টা থেকে তুমি কি করলা, ওই যে পাইলা, তাহলে তুমি 9 মাসের পাইলা, তাহলে 5 নং কত 45, এই যে 4,500 হচ্ছে তোমার আয়, আর 6,000 টাকা পুরাটাই কি প্রাপ্তি। খুব সহজ না? খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করো। সম্পদ দায় মালিকানা আয় ব্যয় এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে আমি অনেকগুলো লিস্টের কথা বলেছিলাম যে সম্পদ কোন জিনিসগুলো, ব্যয় কোন জিনিসগুলো, আয় কোন জিনিসগুলো, এইগুলো যদি তোমরা বুঝতে পারো ভাইয়া, তাহলে আমি 100% শিওর তোমাদের এই মূলধন জাতীয় বা মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ। আবারও বলছি, তোমরা যদি মূলধন জাতীয় মুনাফা জাতীয় যে ব্যয়গুলো তোমরা যদি সম্পদ আয় ব্যয় দায় বুঝে থাকো তাহলে তোমাদের এখানে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা খুবই 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 সিম্পল অঙ্ক, এগুলো নিয়ে তোমরা এত টেনশন করো যে এগুলো বুঝি না, মাথায় ঢুকে না, কেন যে ঢুকে না আমি এটাই বুঝি না। একটু চিন্তা করে দেখো, খুবই সিম্পল, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু মনোযোগ দিয়ে। লাস্ট 2টা মিনিট সময় নিব। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত ব্যয় মানে হচ্ছে কি, আসলে কিছু কিছু মুনাফা জাতীয় ব্যয় আছে আমরা দীর্ঘদিনের জন্য করে ফেলি, আসলে ওটা ব্যয়, ওটা সম্পদ না। যেমন প্রাথমিক যে খরচগুলো হয়, একটা কোম্পানি কি করে দেখা করে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতেছে, তো শিফট করতে গেলে এখানে একটা বড় ধরনের অঙ্ক খরচ হয়। এটা যদি আমি 1 মাসে বা 1 বছরে এটাকে মানে কোম্পানির ব্যয়ের ভিতরে দিয়ে দিই তখন আমার অ্যামাউন্ট অনেক বেশি হয়ে যায়। এই জন্য এটা ব্যয়টা আসলে অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে, আমার কোম্পানির আয়ের সাথে ওইটাকে সামঞ্জস্য রেখে যদি অতিরিক্ত বড় হয় তখন এটাকে আমরা বিভিন্ন বছরে বছরে ভাগ করে দিই। আমি কথাটা বুঝিয়ে দিতে পারছি? যাতে করে আমার নেট লাভটা বা নেট মুনাফাটা অথবা মোট এই যে জায়গাগুলো যাতে আমি অ্যাডজাস্ট করতে পারি। তো এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে তোমাকে বলে দিবে, বিলম্বিত যদি বিজ্ঞাপন হয় তাহলে বিজ্ঞাপনের ক্ষেত্রে তোমাকে বিলম্বিত বিজ্ঞাপন বলে দিবে। বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে তোমার জন্য একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, অথবা দীর্ঘমেয়াদী হয়, টাকার পরিমাণ বেশি হয়, বলে দিছি। কি কি হতে পারে? 2-3টা জিনিস। যদি তোমার প্রতিষ্ঠান কোথাও শিফট করো, অথবা শিফট বলতে বোঝাচ্ছি প্রতিষ্ঠান স্থানান্তর করার ক্ষেত্রে যে ব্যয়টা হয়, অথবা তুমি একটা কোনো প্রোডাক্ট লঞ্চ করবা, করার আগে তোমার এই প্রোডাক্টের সম্পর্কে অনেক গবেষণালব্ধ কাজ করতে হয়েছে, এখানে অনেক একটা বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে গেছে, তখন এটাও তোমাকে একটু দীর্ঘমেয়াদী 3 বছর 4 বছর বা প্রোডাকশনের সাথে রিলেট করে এটাকে আস্তে 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 বিলোপ করে দিতে হয়। এই টাইপের যে ব্যয়গুলো আসলে এগুলো তো খরচ হয়েই গেছে, আমরা যদি এগুলোকে সম্পদে দেখাই কিন্তু এগুলো তো খরচ হয়ে গেছে, এইগুলোকেই বলা হচ্ছে বিলম্বিত কি মুনাফা জাতীয় ব্যয়। সো আর আরেকটা দেখো, বিলম্বিত বিজ্ঞাপন তোমাকে বলে দিলে তো হয়েই গেল। যদি বিজ্ঞাপন বলা থাকে দিয়ে যদি তোমাকে তারিখ দিয়ে দেয় 2025 সাল, তার মানে 5 বছরের জন্য, আমি যদি 21 থেকে চিন্তা করি 2025 পর্যন্ত কত সাল
5 বছর, তখন তোমাকে এই 5 বছর দিয়ে ভাগ দিতে হবে। 5 দিয়ে ভাগ দিয়ে 1 বছরেরটা তো তোমার অলরেডি শেষ, কনজিউম করে ফেলছো না 1 বছর। 5 বছরের টাকা দেওয়া আছে 5,000 টাকা, 1 বছরে 1,000 টাকা, তার মানে 1,000 টাকা অলরেডি কনজিউম হয়ে গেছে। বাকি আছে কত? 4,000 টাকা। এই 4,000 টাকা হচ্ছে তোমার বিলম্বিত বিজ্ঞাপন। এটা সমন্বয় জাবেদা যখন করবা তখন আরো ইজিলি এবং আরো সুন্দরভাবে ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।